দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে আরেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করা হয়েছিল। এখন আদর্শ আচরণবিধি নির্বাচনের চালু হয়ে গেছে, তার মধ্যে এই গ্রেফতার নবার সমন এড়িয়েছেন, তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন যে আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরে কিভাবে গ্রেফতার করা যায়, যায় কি, এটা তারা প্রশ্ন তুলেছে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। অন্যদিকে এই রাজ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই রাজ্যে গত দুদিনে ইডি, সিবিআই এবং আইটি যেভাবে রেড করলো এক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে, স্বরূপ বিশ্বাসের বাড়িতে, অরূপ বিশ্বাসের ভাই মন্ত্রী অরূপ বিশ্বাস, তার ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে টানা 3 দিন প্রায় 72 ঘন্টা ধরে টানা তল্লাশি চালিয়েছে ইনকাম ট্যাক্স দপ্তর। এবং তারপরে আমরা দেখলাম যে ইডি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে টানা তল্লাশি এবং সেখান থেকে 41 লক্ষ টাকা নগদ ক্যাশ উদ্ধার হয়েছে। মহুয়া মৈত্র বাড়িতে আমরা যখন প্রতিবেদন করছি আজ নিউ আলিপুরে, সেখানে সিবিআই গেছে। তো এই ইডি, সিবিআই, আইটি, এনআইএ, এই যে পুরো জিনিসটা, এই এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, তারা কি পারে এই সময় এটা এই আদর্শ আচরণবিধি চালু রয়েছে এই অবস্থায় গ্রেপ্তার করতে? এটা কি ভোটে প্রভাব ফেলতে পারে? বিরোধীদের কি কণ্ঠস্বর রোধ করার জন্য এটা করা হচ্ছে, বিরোধীদের তাই অভিযোগ। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিস দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। দেবাশিস দা, দীর্ঘদিন আমাদের চ্যানেলে আপনি আমাদের চ্যানেলে এলেন, আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? এই বিপ্লব, এখন আমরা সবাই পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় খুব একটা ভালো নেই, আমরা খুব ধন্দে আছি। আচ্ছা, তো সেই ধন্দে থেকেই আমার প্রশ্ন যে আদর্শ আচরণবিধি তো চালু, আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে চাপ সারা ভারতবর্ষ জুড়ে, আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গে, কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, দেখুন, অরবিন্দ কেজরিওয়ালের যে গ্রেপ্তারিটা এবং এই সময় যে গ্রেপ্তারিটা, এখন প্রশ্নটা হচ্ছে সময়টা নিয়ে। মানে এটা সত্যি খুব দুঃখজনক। কিন্তু এক সময় দুর্নীতির বিরুদ্ধে উঠে দাঁড়ানো বা রুখে দাঁড়ানো পোস্টার বয় আমরা যেটা বলতাম অরবিন্দ কেজরিওয়ালকে, যে একটা একেবারে সাফ সুতরা ইমেজ নিয়ে উনি উঠে এসেছিলেন এবং খুব অল্প সময় আন্না হাজরার পাশে দাঁড়িয়ে উনি যে লড়াইটা করেছিলেন, এবং তারপর তো আমরা জানি উনি দিল্লির মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকে যখন অরবিন্দ কেজরিওয়ালের নাম এরকম দুর্নীতিতে যুক্ত হয় বা আমরা দেখি তাকে ইডি গ্রেপ্তার করে, তো একটা তো মনে খারাপ লাগা থাকবে, এবং পাশাপাশি আমরা জানি না সত্যিটা কি। কিন্তু একটা প্রশ্ন বরাবর থেকে যাচ্ছে, বা এটা বোধহয় তুমিও যেটা বলার চেষ্টা করছিলে, সবার আছে, যে আসলে এই রকম একটা সময় লোকসভা নির্বাচন যখন একদম সামনে, সেই সময় কি গ্রেপ্তারিটা খুবই যুক্তিপূর্ণ হলো, বা সত্যি কি এটা প্রয়োজন ছিল, বা এটার পিছনে কোনো অন্যরকম রাজনৈতিক সমীকরণ নেই তো? মানে দেখো, এটা যদি একটু ভিতরে আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে আজকে এই যে গ্রেপ্তারিটা ওনার হয়েছে, মানে গ্রেপ্তারিটা হয়েছে কেন? মানে যদি আমরা দেখি যে যে আবগারি এটা নিয়ে দুর্নীতির যে অভিযোগ, সেটা অ্যাকচুয়ালি আমরা যদি মনে করি একটু, অরবিন্দ ফার্মার যে ডিরেক্টর শান্তি রঞ্জন, মানে ওই উনি প্রথম এটাতে গ্রেপ্তার হন। এবং খুব অদ্ভুত ভাবে আমরা এটা জানতে পারছি এখন যে উনি গ্রেপ্তার হওয়ার পরপরই 5 দিনের মধ্যে উনি 5 কোটি টাকার একটা বন্ড বোধহয় বিজেপি নেয়। তারপরে উনি 2022 সালের জুন মাস, আই থিঙ্ক, এর মধ্যে উনি হঠাৎ রাজসাক্ষী হয়ে যান, এবং তার মধ্যে উনি 25 কোটি টাকা বিজেপির ফান্ডে দেন। এগুলোতে কিন্তু এবং উনি ওনার কথা অনুযায়ী তো এবার সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল পর এনারা গ্রেপ্তার হচ্ছেন। এইখানেই প্রশ্নটা হচ্ছে, এইখানে অনেকটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে কার কথার ভিত্তিতে এই জিনিসগুলো দাঁড়াচ্ছে, এটা এক। দুই, এই যে আজকে ধরো ইলেকট্রাল বন্ড নিয়ে যেটা হয়েছে, আমি যদি ধরে নিই যে অরবিন্দ কেজরিওয়াল দায়ী, দোষী, এবং অরবিন্দ কেজরিওয়াল যে আবগারির যে দুর্নীতি করেছে তার জন্য ওনাকে ইডি ধরা উচিত এবং ওনার শাস্তির প্রয়োজন। কিন্তু এবার এটা বুঝতে হবে যে ওনার যে এটা, সেটা তো প্রায় 100 কোটি টাকা, খুব বেশি হলে আমি ধরলাম সব তর্কের খাতিরে 500 কোটি টাকা। কিন্তু এই যে আজকে যে স্ক্যামটা বাইরে আসছে, এই যে ধরো ইলেকট্রাল বন্ড নিয়ে স্ক্যাম আছে, আপনি পশ্চিমবঙ্গের স্ক্যাম আছে, এগুলোর যে ব্যাপ্তি, এটা কিন্তু অনেক বড়। আজকে সেই জায়গাগুলোতে আমরা সেভাবে কিছু দেখতে পাচ্ছি না। মানে আমি একটু উল্টোভাবে ঘুরিয়ে বলি, ধরো আজকে আমরা যে 6,000 কোটি টাকা, মানে আমরা দেখেছি যে ইলেকট্রাল বন্ড বিজেপি পেয়েছে, সেটা তো সেই অর্থে ভাবলে একটা স্ক্যাম, কারণ মেগা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি যারা 584 কোটি টাকা এরকম দিয়েছে বিজেপিকে,
সেই মেঘা ইঞ্জিনিয়ারিং প্রচুর বরাত পেয়েছে। তাহলে ওইভাবে যদি হিসাব করা যায় তাহলে তো সেই অর্থে একটা স্ক্যামই হলো, যে আমি বরাত পেলাম, সেই বরাতের এগেনস্টে আমি কিছু টাকা বিজেপিকে, মানে অনেকটা টাকা বিজেপিকে দিলাম। এবং এরকম যদি সবগুলো দেখা যায় তাহলে যে দোষে দুষ্ট অরবিন্দ কেজরিওয়াল, সেই দোষে তো বিজেপির নেতারাও যুক্ত। তাহলে কি এটি প্রধানমন্ত্রীর কাছেও যাবেন? মানে এখানে কতগুলো প্রশ্ন আসছে। 2 নম্বর হচ্ছে, আমি তো সবার আগে আমার রাজ্য দেখবো। আমার রাজ্যে যে দুর্নীতি, যে সমস্ত দুর্নীতি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি একের পর এক একের পর এক, তুমি খেয়াল করে দেখো, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে বিভিন্ন রকমের দুর্নীতি। মানে এই দুর্নীতিগুলো হয়তো যুক্তির খাতিরে বলা যায় যে এখনো প্রমাণিত হয়নি, কিন্তু কিছু জিনিসের তো মানে প্রমাণের দরকার হয় না, মানে ঘটনাগুলো পরপর সাজালে তো জিনিসটা বোঝা যায়। তো আজকে আমরা সবাই জানি যে এই তৃণমূল দলটা একেবারে দুর্নীতিগ্রস্ত। পশ্চিমবঙ্গের যে মধুভাণ্ড, সেটা প্রত্যেকটা আমরা কুড়ে 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 খেয়েছে, এবং প্রতিটা জায়গায় দুর্নীতি, সে আবাস থেকে শুরু করে সমস্ত জায়গায়। তো সেখানে সবটা জেনে ইডি কিন্তু এখনো মাথার কাছে পৌঁছচ্ছে না। এখানে একটা প্রশ্ন আসে, তাহলে কি রাজনীতি তো আমরা যেভাবে ভাবছি সেভাবে সরল রেখায় বইছে না? মানে তাহলে কি সত্যি যে বিরোধীরা যে কথাটা বারবার বলে আসছে, যে একটা সেটিং তত্ত্ব, সেটা কি সামনে আসছে না? মানে অর্থাৎ মমতা আপনি ব্যানার্জি আপনি বা আপনি তৃণমূল। যেটা বলছেন যে যদি অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয় তাহলে দীর্ঘদিন ধরে এ রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে চলা বিরোধীদের যে অভিযোগ যে দুর্নীতির মাথায় কারা, মানে ওই মাথা হুম, ধরতে হবে, সেই মাথাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ঠিক। আমি বলতে চাইছি, দেখো, এই পশ্চিমবঙ্গে যেটা চলছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা দ্বন্দ্বের আবহ তৈরি হয়েছে। আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে সঠিক দ্বন্দ্ব কি আছে, না এই আবহাওয়াটা তৈরি করে একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে, যাতে বাকি দলগুলো পিছন থেকে সরে যায় এবং এই দুজন দলের মধ্যেই জেতা হারাটা থাকে। মানে সেই আমরা দেখি না যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি, মানে যদি কনস্ট্যান্ট আমি ধরে নিই, মানে এক্স বাড়লে ওয়াই কমবে, ওয়াই বাড়লে এক্স কমবে, কিন্তু সিটা সি থাকবে। মানে এই যে ইকুয়েশনটা, সেটা কিন্তু একটা জিনিস। তুই খেয়াল করে দেখো, একটার পর একটা খেয়াল করে দেখো, আজকে বিজেপি আগের বছর, আগের বার, মানে মানে এর আগের ইলেকশনে 18টা সিট পেয়েছিল। হঠাৎ করে বিজেপি অমিত শাহ এসে বলে দিলেন 35 পেতে হবে। তারপরে হলো 42। আমি যদি এটাকে টার্গেট হিসেবে ধরে নিই, তো 18 থেকে 35 বা 42, এইটা কিন্তু একটা মানে মানে অত্যন্ত অস্বাভাবিক একটা জিনিস। তো এই যে আহ, এটাকে বলে দেওয়া এর পিছনে, এবং তারপর থেকে ইডি এবং সিবিআই প্রচন্ড তৎপরতা বেড়ে গেল। মানে এই যে প্রেশার পলিটিক্স, এই যে ভয় পাইয়ে দেওয়া, মানে এবং ভয় পাইয়ে অন্য জিনিস ছিনিয়ে নেওয়া, এটা কিন্তু বিজেপি নতুন করে করছে এরকম নয়। এর আগে আমরা বিহারে নীতিশ কুমার দেখলাম, অনেক কিছু দেখেছি। মানে এই যে রাজনীতিটাকে আজকে বিজেপি একটা অন্য জায়গায় নিয়ে গেছে। মানে আমি তুমি কাউকে ভোট দিলাম, ভোট দিয়ে একটা দল ক্ষমতায় গেল, সেই দলকে আমি ফেলে দিয়ে পয়সা দিয়ে অন্য দলকে নিয়ে আসতে হবে। এগুলো তো বিজেপি বহু জায়গায় বহু ক্ষেত্রে করেছে, মহারাষ্ট্র থেকে শুরু করে বহু জায়গায় উদাহরণ আছে। তো এইখানটাই আমাদের একটা সন্দেহ অবকাশ আসছে, বা সন্দেহ রয়েছে, যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারিটা কি আসলে বিরোধীকে দুর্বল করে দেওয়ার চেষ্টা? আসলে এই যে ইডি বা সিবিআই যে বিভিন্ন জায়গায় এই সময় রেড করছে, ইকোনমিক্যালি বিরোধী পক্ষকে মানে মানে সংকুচিত করে দেওয়ার চেষ্টা করছে। কারণ একটা ভোটে লড়তে গেলে সবাই আমরা জানি, এর আগে ইলেকট্রাল বন্ড নিয়ে যে কারণে এত পয়সা কড়ির ব্যাপার হয়েছে, যে আলটিমেটলি পয়সার দরকার হবে, সেই পয়সাটা যাতে খরচ করতে বিরোধীরা না পারে, সেই জন্য কি আরো বেশি যেটুকু বিরোধীদের কাছে আছে। কারণ আমরা দেখেছি ইলেকট্রাল বন্ডে তো 47% বিজেপি একাই তুলে নিয়ে চলে গেছে, বাকি তো আর কেউ কিছু করেনি। কিন্তু এই জায়গায় কি আমি ক্লিপ করে দেওয়ার চেষ্টা করছি বিরোধীদের, এটা একটা প্রশ্ন। আর দুই, আমার যেটা খুব আশ্চর্য লাগছে, যে আমরা স্ক্যাম স্ক্যাম করছি, পশ্চিমবঙ্গে স্ক্যাম হয়েছে বিভিন্ন জায়গায়, অরবিন্দ কেজরিওয়ালের স্ক্যাম নিয়ে আজ কথা বলছি, কিন্তু ইলেকট্রাল বন্ডের এটাও তো একটা বড় স্ক্যাম। এই স্ক্যাম নিয়ে বিরোধীরা কথা বলছে না কেন? এখানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে, দই তো সবাই খেয়েছে, মানে বিজেপিরা হয়তো একদম। 47% খেয়েছে, এবার তৃণমূল বা কংগ্রেসের মুখেও দইটা লেগে আছে। কিন্তু যে দই একেবারে খায়নি, সিপিএম বা বামপন্থীরা, তারা কেন এটা নিয়ে সোচ্চার হচ্ছে না? এটা আমার একটা খুব বড় প্রশ্ন থেকে যাচ্ছে। মানে এটা তো অনেক 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 বড় স্ক্যাম, মানে ভাবতে পারা যাচ্ছে যে কিভাবে এই স্ক্যামটা হয়েছে। মানে এটা আজকে সুপ্রিম কোর্টের যদি, মানে এসবিআই ও লাস্টলি এটা বলতে চাইছিল না, সুপ্রিম কোর্ট যদি চাপ না দিত, হয়তো আজকে আমরা এগুলো জানতেও পারতাম না যে কারা কত কত টাকা দিয়েছে। মানে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যে রাজনীতিটা আজকে কিন্তু আর কোনো আদর্শ ব্যাপার নেই, পুরোটা অর্থনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এবং প্রত্যেকটা নেতা বা নেত্রী আজকে যারা মানে এই বিজেপি, তৃণমূল ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু আলটিমেটলি ওই লড়াইটা করছে
যে ক্ষমতায় টিকে থাকা এবং অর্থনীতির সঙ্গে মানে যোগ থাকা, এইটার জায়গা থেকে এখানে সাধারণ মানুষের কতটা উপকার হবে এটাতে একটা কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে আমার। একদম একদম। আমরাও সেটাই বলছিলাম যে আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর যতই যাই হোক, মানে এই যে তদন্তকারী কোনো সংস্থা, সেই তদন্তকারী সংস্থার যে তাদের মধ্যে একটা কোথাও কি বিরোধীদের ভয় ভীতি দেখানোর প্রবণতা থাকছে, এইটা কিন্তু প্রশ্ন উঠছেই। তাই নির্বাচন আমি কমিশনকে হ্যাঁ বলুন বলুন। আমি তোমাকে আরো কিছু মনে করে দিচ্ছি যে মুখ্যমন্ত্রীর কথা আজকে আসছে, তুমি একটু যদি খেয়াল করো, অজিত পাওয়ারের নাম আমরা সবাই শুনেছি। উনি 70,000 কোটি টাকা ওনার এগেনস্টে ছিল, তারপর 25,000 কোটি টাকার আরেকটা ছিল তোমার ওই স্টেট ব্যাংক কোঅপারেটিভ ব্যাংক বলে এটা নিয়ে। তো এবার সেই সময় বিজেপি উঠে পড়ে লেগেছিল ওনাকে জেলের ঘানি টানাবে ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে অজিত পাওয়ার কিন্তু আজকে আর কিছু আমরা কোনো কথা বলছি না, অজিত পাওয়ার এখন বিজেপিতে গেছে, উনি হঠাৎ ভালো লোক হয়ে গেছে। এই জায়গাতেই কিন্তু মানুষের সমস্যা, যে একদম তাহলে ওইটা কি ছিল, মানে বিজেপিতে রেখে সে ভালো হয়ে যাচ্ছে, সেটা আজকে অজিত পাওয়ারের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ আজকে আমি অন্যভাবে যদি কিছু তুমি না, তাপস রায়ের ক্ষেত্রেও এক কথা আমি বলতে পারি, কারণ তাপস রায়ের ক্ষেত্রে ইডি গেল, তাহলে ইডিকে তো বলতে হতো আমি এটা ভুল করেছি, আমি অন্যায় করেছি, উনি একদম ক্লিন, কিন্তু সেটা অবশ্যই। বললো না। কিন্তু এবার যেই মুহূর্তে তাপস রায় আজকে বিজেপিতে চলে এলো, তাপস রায় হঠাৎ ভালো হয়ে গেল, এটা কিন্তু বিরোধীদের কাছে একটা অন্যরকম ব্যাপার দাঁড়াচ্ছে। মানে এইখানেই বিরোধীরা বোধহয় একদম কথা একদম বলা উচিত বা একদম। বলছেও। যে বিরোধীদের যে বক্তব্য বা বিরোধীদের যে এটা নির্বাচন কমিশনের বোধহয় ভেবে দেখা উচিত যে আদর্শ আচরণবিধি চালু হলে যে সমস্ত তদন্তগুলো চলছে, সেই তদন্তগুলো হয়তো এমনিতেই বিচার প্রক্রিয়া আমাদের দীর্ঘায়িত হচ্ছে সবকিছুতেই, কিন্তু সেই তদন্তগুলো বোধহয় কোথাও কিছুদিনের জন্য স্থগিত করে রাখা উচিত, যাতে বিরোধীরা এই অভিযোগটা করতে না পারে এবং কেউ যেন এর ফায়দা বা সুবিধা তুলতে না পারে, এটাই বোধহয় হওয়া উচিত। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।